মহিমার অবসান থেকে আধুনিকতার সূত্রপাত হয়। এখন কাজী আব্দুল নজরুল ইসলামের আগে রবীন্দ্রনাথকে আধুনিকতার জনক বলেছেন, যদি এই সংজ্ঞা হয় তাহলে সেটা অবান্তর হয়ে পড়ে। তো যা হোক, আমি না বলে বলি, শুদ্ধ আব্দুল ওদুদ কিংবা হুমায়ুন কবির নহেন। আরো অনেকেই এই সত্যে সন্দেহ রাখেন যে নজরুল ইসলামের সঙ্গেই আধুনিক বাংলা কবিতার জন্ম। তারা নিশ্চয়ই জানেন গত শতাব্দীর তৃতীয় দশকের মাঝামাঝি নজরুল ইসলাম এমন একটা কবিতা লিখেছিলেন, কিন্তু এই কবিতার অর্থ কি তা তারা জানেন বলে আজও মনে হয় না আমার। এই কথাটা আমি কেন বলছি একটু ফুটনোট দিয়ে বলি, আমাকে 2 মিনিট সময় দেন। সক্রেটিস সম্পর্কে বিখ্যাত উক্তি আছে, তিনি বলছেন সোফিস্টরা কারা, যারা বলতে কি আমরা জানি। সক্রেটিস কে? সক্রেটিস আমি জানি না, কিন্তু আমি যে জানি না এইটাই শুধু আমি জানি। এটাকে আমরা বলছি ফিলোসফি। ওরা ছিল সফি, আমি হলাম সফির প্রেমিক। আর এখন যা লাখো বলছেন যে আমি যে জানি সেটার অর্থ কি আমি জানি না, সেই জন্য আমি বলছি আমার কৈফিয়ত কবিতাটি সকলে আপনারা পড়েছেন, এখানে আমি উদ্ধৃতি দিয়েছি এই জন্য। কবিতাটা আপনারা জানেন না সেই জন্য নয়, এটার অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে। আমি বলছি ওয়াল্টার বেঞ্জামিনের এই বিখ্যাত প্রবন্ধ, যেটা দিয়ে পাশ্চাত্যে পিএইচডি উৎপাদিত হচ্ছে, শত শত নয় হাজার হাজার, সেই প্রবন্ধের 11 বছর আগে নজরুল যা বলেছিলেন ওয়াল্টার বেঞ্জামিন সেটারই অনুবাদ করেছেন। নজরুল ইসলাম ছিলেন একজন অসাধারণ ভাববিলাসী অভিমানী, এগুলো তারই কথা। ব্যস্ত প্রেমের বেদনায় গভীরভাবে আহত কবি বিশেষ, যিনি অবলম্বন করিয়াছিলেন এক দায়িত্বহীন ভবঘুরের জীবন। আব্দুল বলছেন তখন উনি লিখেছিলেন উপন্যাস। আব্দুল জবানিতে শুনি, বিদ্রোহী থেকে তার মানুষ জীবনের গতি যে মুখে হলো, তার সঙ্গে তার পূর্বের ভাব জীবনের সঙ্গতি অসঙ্গতি দুই রয়েছে। তার এই যুগের একটি বিশিষ্ট রচনা তার মাদনহারা পত্রোপন্যাস। অনুসারে কোট, মুসলমান মধ্যবিত্ত শ্রেণী সে সময়ে অপেক্ষাকৃত তরুণ এবং সেই জন্য আশাবাদী। তার সামাজিক সত্তাও নানা কারণে দ্বিধা বিভক্ত হয়নি। সমাজ জীবনের এই ঐক্যে নজরুল ইসলামের প্রতিশ্রুতির মূল প্রতিষ্ঠিত, এবং সেই জন্যই যেটি যে নিপীড়িত জনমানুষের আশা আকাঙ্ক্ষাকে রূপ দেবার সাধনা তার রচনায় সবল কণ্ঠে ফুটে উঠেছিল। উদিতে শেষ। হুমায়ুন কবিরের 2 নম্বর প্রস্তাবটি এরকম, ঐতিহ্যের লঙ্ঘন তিনি করেননি, পুরাতন পুঁথি সাহিত্যের আবহাওয়ায় লালিত বলে বাংলার বিপুল কৃষক সম্প্রদায়ের সঙ্গে তাঁর সহজাতীয়তা। ভাষা ও ভঙ্গিতে নজরুল ইসলামের কাব্যের যে বিপ্লব ধর্ম, পুরাতন ঐতিহ্যের পুনরুজ্জীবনের মধ্যেই তার পরিচয় মেলে। আহমদ সেবা সাহেব এটা হুবহু ওখান থেকে প্রতিকল্প নিয়েছেন। আহমদ নকল করেন না, এটা বললে আমার জিহ্বা খসে পড়বে, আমার গুরু। তো বলছে দেশের গণমানুষের অন্তর্নিহিত শক্তিকে কাব্যে তিনি যতটুকু রূপান্তরিত করতে পেরেছেন, জসীমউদ্দিনের কাব্য সাধনায়ও ঠিক ততখানি সিদ্ধি। আচ্ছা, উভয় ক্ষেত্রে পশ্চাদমুখী বলে যে শক্তি কল্পনা ও আবেগের নতুন, সেই শক্তি কল্পনা ও আবেগের নতুন নতুন রাজ্য জয়ে অগ্রসর হতে পারেনি। উনি ভবিষ্যৎবাণী করছেন নজরুলের প্রতিভা শেষ হয়ে গেছে অলরেডি। উনি বলছেন মানুষ সংগঠনের রূপান্তর হয়নি বলেই দুজনের বেলায় সৃজনী প্রতিভা অল্প দিনে নিঃশেষ হয়ে গেল। আজ আত্মকেন্দ্রিক পুনরাবৃত্তির মধ্যেই তাদের সাধনা নিবদ্ধ। এটা পরবর্তীকালে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক হুমায়ুন আজাদ অনেকবার পুনরাবৃত্তি করেছেন এই লাইনটা, আত্মকেন্দ্রিক পুনরাবৃত্তির মধ্যেই। যিনি গাদা ঘোড়া থেকে কোনো প্রাণীকে বাকি রাখেন নাই আমাদের সাথে তুলনা করার জন্য। হুমায়ুন কবির জানতেন নজরুল ইসলাম কিংবা জসীমউদ্দিনের এই অনর্থ শুদ্ধ তাদের একেলার অনর্থ ছিল না। কোন অনর্থ? অর্থই যে অনর্থের মূল, সেই অনর্থ। কথাটা তিনি আগে ভাগে বলে রেখেছিলেন এইভাবে, সাহিত্য বিচারে একমাত্র সামাজিক পশ্চাৎপট নিয়ে আলোচনা চলতে পারে। আমি আপনাদের শুনিয়েছি সেই উদ্ধৃতি। এখন আর একটু বলছেন, এই পদ্ধতি অনুসারে তার সিদ্ধান্ত হতাশাজনক হওয়াই অনিবার্য ছিল। তিনি বলছেন কালধর্মে মুসলমান মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণের সম্ভাবনা অত্যন্ত সংকীর্ণ, এবং সেই জন্য বর্তমান সামাজিক পরিস্থিতির মধ্যে মুসলমান সমাজে মহৎ কবির আবির্ভাবের সম্ভাবনাও অত্যন্ত অল্প। আপনারা ভয় পাচ্ছেন, আমার 2 বেলা আছে মাত্র, আমি বড়ি দেখে বুঝতে পারছি যে প্রতিভার শক্তি এই সংকীর্ণ পশ্চাৎপটের সম্প্রসারণ ও রূপান্তর আনতে পারে। বর্তমানে তার সমস্ত উদ্যম সমাজ সংগঠনের কাজে বোধ হয় ব্যয় হয়ে যায়। সবাই মুসলিম লীগ করতেছে, কৃষক প্রজা পার্টি করতেছে, নজরুল ইসলাম কিছু কিছু পত্রিকা চাকরি করছেন, তার কবিতা লেখার সময় কোথায়? সাহিত্য সৃষ্টির জন্য আর কিছু বাকি থাকে না।
সেই জন্যই সাম্প্রতিক বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রায় সকলেই পশ্চাদমুখী এবং নতুনের প্রচেষ্টা সত্ত্বেও প্রাচীনপন্থী। সাহিত্যের আঙ্গিক নিয়ে নতুন পরীক্ষা করবার উদ্যম তাদের নেই। সমাজ ব্যবস্থার রূপান্তরে নতুন নতুন পরিস্থিতির উদ্ভাবনায় তাদের কল্পনা বিমুখ। এই হচ্ছে হুমায়ুন তর্পণ। শেষ না হয়েও শেষ করতে হয় ছোট গল্পের মতো। এখন আমি বলি, আমার বাকি বক্তব্য মাত্র এক প্যারাগ্রাফ। কিন্তু নজরুল ইসলাম সম্পর্কে আমরা যেটা বলি, আমি বলছি নজরুল ইসলাম বাংলা আধুনিক কবিতার স্রষ্টা নন, কিন্তু তার সহোদর, একসাথে জন্মেছে। নজরুল ইসলাম বাদ দিয়েছে। নজরুল কি বলেছেন আধুনিক কবিতা সম্পর্কে সেটা আমি বলি। ওয়াল্টার বেঞ্জামিনের নাম কিছুক্ষণ আগে আমরা নিয়েছি। বেঞ্জামিন সাহেব 1936 থেকে 1939 মধ্যে যে বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন, যেটার ইংরেজি নাম হচ্ছে দি ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন অনুবাদ হয়েছে, এবং পরবর্তী অনুবাদ করেছেন ইন দ্য এজ অফ ইটস টেকনোলজিক্যাল রিপ্রোডিউসিবিলিটি, পুনরুৎপাদন সম্ভাব্যতা। সেক্ষেত্রে উনি বলছেন যে আগে সকলে শিল্পের আদর্শ মনে করতো কবিতাকে, যে না আমরা কাল পেল, আমরা আগে শিল্প করতাম পূজার জন্য, কিন্তু এখন দেখা যায় সেটা আস্তে আস্তে এক্সিবিশনের জন্য করেন। এটা আউস যে বলে প্রেজেন্টেশন, আপনি বাইরে দেখাবার জন্য করেন, আউস স্টেলিংসবেল্ট বলে, এটা আপনি কি প্রদর্শন মূল্য। এটা কার্ল মার্কসের বই থেকে ধার করেছেন। তো সেই হিসেবে দেখলে আধুনিকতার লক্ষণ শুনতে নানা কথা আছে। আবু সঈদ আইয়ুব, বুদ্ধদেব বসু, এদের প্রতি সম্মান রেখে বলবো যে ওয়াল্টার বেঞ্জামিনের সাথে তাদের পরিচয় হয়নি। পরিচয় হলে তারা হয়তো কিছুটা পুনর্বিবেচনা করতেন তাদের আধুনিকতা নিয়ে। কিছুক্ষণ আগে চঞ্চল আশার সাথে আলোচনা হচ্ছিল, আমরা শুনবো। বলে আধুনিকতা মানে আধুনিকতাই, এর কোনো সংজ্ঞা হয় না। তো এখানে অনেকে, আমি ওই সংজ্ঞা দেওয়ার অপচেষ্টা করবো না, তবে বেনিয়ামিন সাহেবের লেখার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। এই বিখ্যাত বই বহন করে নিয়ে আসছেন, যেটা আমি পড়ি, ওয়ার্ক অফ আর্ট ইন ইটস টেকনোলজিক্যাল রিপ্রোডিউসিবিলিটি। তার সিলেক্টেড ওয়ার্কসের 2 নম্বর খণ্ডেও আছে এই প্রবন্ধ। সেখানে বলছেন সিম্পলি, মডার্ন আর্ট ইজ অ্যান্টি অরাটিক আর্ট। মহিমার অবসান থেকে আধুনিকতার সূত্রপাত হয়। এখন কাজী আব্দুল নজরুল ইসলামের আগে রবীন্দ্রনাথকে আধুনিকতার জনক বলেছেন, যদি এই সংজ্ঞা হয় তাহলে সেটা অবান্তর হয়ে পড়ে। তো যাই হোক, আমি না বলে বলি, শুদ্ধ আব্দুল ওদুদ কিংবা হুমায়ুন কবির নহেন। আরো অনেকেই এই সত্যে সন্দেহ রাখেন যে নজরুল ইসলামের সঙ্গেই আধুনিক বাংলা কবিতার জন্ম। তারা নিশ্চয়ই জানেন গত শতাব্দীর 3য় দশকের মাঝামাঝি নজরুল ইসলাম এমন একটা কবিতা লিখেছিলেন, কিন্তু এই কবিতার অর্থ কি তা তারা জানেন বলে আজও মনে হয় না আমার। এই কথাটা আমি কেন বলছি একটু ফুটনোট দিয়ে বলি, আমাকে 2 মিনিট সময় দেন। সক্রেটিস সম্পর্কে বিখ্যাত উক্তি আছে, তিনি বলছেন সোফিস্টরা কারা, যারা বলতে কি আমরা জানি। সক্রেটিস কে? সক্রেটিস আমি জানি না, কিন্তু আমি যে জানি না এইটাই শুধু আমি জানি। এটাকে আমরা বলছি ফিলোসফি। ওরা ছিল সফি, আমি হলাম সফির প্রেমিক। আর এখন যা লাখো বলছেন যে আমি যে জানি সেটার অর্থ কি আমি জানি না। সেই জন্য আমি বলছি, আমার কৈফিয়ত কবিতাটি সকলে আপনারা পড়েছেন, এখানে আমি উদ্ধৃতি দিয়েছি এই জন্য। কবিতাটা আপনারা জানেন না সেই জন্য নয়, এটার অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে। আমি বলছি ওয়াল্টার বেঞ্জামিনের এই বিখ্যাত প্রবন্ধ, যেটা দিয়ে পাশ্চাত্যে পিএইচডি উৎপাদিত হচ্ছে, শত শত নয়, হাজার হাজার, সেই প্রবন্ধের 11 বছর আগে নজরুল যা বলেছিলেন, ওয়াল্টার বেঞ্জামিন সেটারই অনুবাদ করেছেন। নজরুলের লেখা উনি পড়তে পারতেন, আমি বলছি না। এটা হয় কিনা, দি গ্রেট ফুলস থিঙ্ক অ্যালাইক, এটা হতেই পারে। সেই কবিতাটা কয়েকটা লাইন পড়ে আমি শেষ করে দেবো। উনি বলছেন এই, তাদের উদ্দেশ্যে নিবেদন করি। আমার কথার মধ্যে এক ধরনের আগ্রাসন আছে, এটা আপনাদের ক্ষমা করে দেখতে হবে। লেখার সময় মনের মধ্যে যে চাপ থাকে, সেই জন্য এটা আসছে। জার্মান তত্ত্বজ্ঞানী ওয়াল্টার বেনিয়ামিন রচিত পুনর্জননী কলা কৌশলের যুগে শিল্পকলা নামক প্রবন্ধটি দয়া করে পড়ে দেখতে পারেন। এই প্রবন্ধের সার প্রস্তাব অনুসারে মাত্র মহিমার অবসানেই আধুনিকতার জন্ম। সেই মহিমা কি? মহিমার 4টি অঙ্গ বেনিয়ামিন নির্দেশ করেছিলেন। এইগুলির নাম যথাক্রমে আমি কাঁচা অনুবাদ করেছি। হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড জেনিয়াস, সৃজনশীলতা এবং প্রতিভা। এটা অনুবাদ হয়নি আমি জানি। চিরকালের মর্যাদা, ইটারনাল ভ্যালু, ওই যে সাহিত্যিক মর্যাদা, এবং যেটা নাম হচ্ছে মিস্ট্রি। আমরা সকলে কবিতার সংজ্ঞা পড়েছি, পদ্য আর কবিতার মধ্যে পার্থক্য কি? এমন দিনে তারে বলা যায় এমনই ঘন ঘোর বলিসা, এটাই তো কবিতা। এটা কি বলা যায়? কেন শেক্সপিয়ার আছে না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যাক লাগা বলতে কি, নট টু বি হোয়াট, এই ধরনের। এটা হচ্ছে অ্যান্টি অরাটিক স্টেটমেন্ট। আমি এই কবিতার মধ্যে দেখবেন বেনিয়ামিনের মাত্র 1 দশক আগে নজরুল ইসলাম এই সহজ সত্যে ভ্রমণ করেছিলেন। এই কয়েকটা লাইনগুলো আবার দেখুন, আমরা সকলেই পড়ি, কয়েকটা শব্দ এখানে আছে, দেখবেন যে অ্যান্টি অরাটিক স্টেটমেন্ট ঠিক করা আছে। আমি যদি বলি এটা বেনিয়ামিনের প্রবন্ধের অনুবাদ, আপনারা বিশ্বাস করবেন না, কারণ 11 বছর আগে প্রকাশিত হয়েছে। আব্দুল কাদের সম্পাদিত নজরুল রচনা বলি 2য় খণ্ডে এটা আছে। বর্তমানের কবি আমি ভাই, এটা দিয়ে আমি শেষ করব। ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি, যাহা বলা মোরে মুখ মুছে তাই শৈশবী।
কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে, যেমন বেরোয় রবির হাতে চিরকালে বাণী কই কবি। চিরকালে বাণীটা দেখেন, এই রবি আপনি সূর্য নিতে পারেন, আমাদের ঠাকুর বাড়িকেও নিতে পারেন। দোষেছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ওই রবি। দেখুন, কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো হচ্ছে ক্রমে অকেজো, পলিটিক্সের পাশ ছেলে। আমি যেটা বলি না, বেঞ্জামিনের কবিতা আছে, অর আর অবসান শুধুমাত্র টেকনোলজির জন্য হয় না, এটা হয় ফ্রম দ্য রাইজ অফ দ্য মাসেস, নট ফ্রম দ্য মাসেস, ফ্রম দ্য রাইজ অফ দ্য মাস মুভমেন্ট। মাস কথাটা একে ব্যবহার করেন, এই কথাটা আসছে পলিটিক্সের পাশ ছেলে। বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ছেলে। পড়ে না কবই। কালকে এখনো অনেক তাত্ত্বিকদের অনেক গালি শুনলাম কবিদের মুখে, যেন একাডেমি বলে একটা পাপের মতো ব্যাপার। বয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো লয়ে, মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরু কন এই বিখ্যাত প্রবাদ, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, প্রতি শনিবারই চিঠিতে প্রিয়সী গালি দেন তুমি হারি চাচা। আপনারা জানেন হিটলারের রচনা মুখস্থ প্রকাশ করেছিল যারা, তারা তাকে গালিতে দিত। মাইন কাম্ফ জার্মান ভাষা থেকে অনুবাদ করে কলকাতায় প্রকাশিত হয়েছিল যে কয়েক দুটি পত্রিকায়, তারা তাকে গালিতে দিত। অ্যান্টি ফ্যাসিজমের সাথে নজরুলের সামান্য সম্পর্ক ছিল, এবং বাংলার ফ্যাসিস্টদের সম্পর্কে এই প্রকৃত ওকালতি করেছেন নীরজচন্দ্র চৌধুরী। দেখেন দাই হ্যান্ড গ্রেট এনার বইতে তিনি লিখে স্বীকার করেছেন। আমি বলি প্রিয় হাটে ভাঙে হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে। হিন্দুরা কন আড়ি চাচা, জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাঁচা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাঁজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামবড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত মেরে। আন করা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি। এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, কনফুসিয়াস এবং কনফিউজ দুটোই বলতে পারেন। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাহাদের অঙ্কুশী। এটা 14 প্যারায় বিভক্ত কবিতা, 6 করে। আপনাদের কবিতা এটা অভিক ভট্টাচার্যের জন্য উনি ঘুমিয়ে পড়েছেন, এটা আপনার জন্য ভালো আর্কিটেকচারাল কবিতা, ওই আর্কিটেকচারাল দেখাবো মেকান করে শেষে। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তবু বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুগের কবি বটি তোরে দাদা। আমি মনে মনে ভাবি আর কষে কষে দিতে পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। আপনাদের বাংলাদেশের গোলাম মুর্শিদ বলে এক লেখক আছেন, নজরুল তো বলছে তার কবিতা তিনি কিছুই বোঝেন না। বাংলাদেশের কবিতা আলোচনা কত উঁচু পর্যায়ে গেছে আপনি অবাক হবেন। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা লেনা দাম, রাজ সরকার রেখেছেন নাম। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু। শুনেছ কি হু হু ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, আর কালি হলো শাসাতে নারীন তবু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিন বিকল। তবু যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গন্ধিরে। ছাপাতে গন্ধি আছে, এটা গান্ধী হইতে পারে আমি জানি না। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে
নেশার আঁধারে বন চিরে। আমি বলি, ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাম ফসকালে ফুল নেতার হবিনে যে হায়। বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস তোর ফুটু ঘরটা হচ্ছে নয় পস্তা বিশেষ কালে। বোঝে না গো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে, ভাবনা কি দিন যাবে এলে পান খেয়ে, রবে না কো ম্যালেরিয়া মহামারী। স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার পণ্য এনে দেয়। কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজও আছো কি? কালি ও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। এই খুনের ব্যবহার নিয়ে এখন এগুলি হয়ে গেছে। এখানে রক্ত লিখলে কেমন হতো আমি জানি না, আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা করে এনেছে ঘাস। কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুদানি গাড়িয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা। এলো না স্বরাজ, টাকা দিতে না রে বুকারি সমাজ। এই জন্য সিভিল সোসাইটি শিশুই সমাজ লাগবে। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ হে খাও ঘাস, বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগেছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু আর বলিতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যায় রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না গো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। এই অমর কাব্য আরেকটা থিম, ওই যে চারটার মধ্যে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, হঠাৎ দেখবেন এটা 4 লাইনে রয়েছে, মাঝখানে 2টা অপূর্ণ পর্ব পড়ে গেছে এটাকে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, হুজুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আমি শেষ বাক্যটা পড়ি, ওয়াল্টার বেঞ্জামিন থেকে উঠে যাচ্ছি। উনি কি বলেছেন, আমার অনুবাদ তো ভুল হবে, সেই জন্য আপনাদের এটা শোনা বাঞ্ছনীয় বলে মনে করি। উনি বলছেন, কার্ল মার্কসের ক্যাপিটালের উদাহরণ দিয়ে বলছেন, মার্কস তো লিখেছিলেন সমাজের বেস এবং ইকোনমির বিশ্লেষণ, কিন্তু এই জিনিসটা সমাজের উপর কাঠামোর বিশ্লেষণও কাজে লাগবে। তবে দুটো কথা মনে রাখবেন, আমি যা লিখছি সেটা ভবিষ্যৎ শ্রেণীবিহীন সমাজের জন্য নয়। প্রলেতারিয়া যখন ক্ষমতা দখল করবে তখন কি হবে সেটা আমার কর্ম নয়। বর্তমান অবস্থায় যেটাকে আমরা এখন বিশ্বায়ন বলছি, ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা বলছি, এই যুগে শিল্পকলার বিকাশের প্রবণতা কোন দিকে, সেই প্রবণতা লক্ষ্য করলে এই জিনিসগুলো লক্ষ্য করবেন। The dialectic of these conditions of production is evident in the superstructure, no less than in the economy. ওয়াল্টার বেঞ্জামিনের ইংরেজি অনুবাদ থেকে বলছি আমি এটা, ওয়াল্টার জেফকটের অনুবাদ। Thesis defining the developmental tendencies of art can therefore contribute to the political struggle in ways that it would be a mistake to underestimate. তার থিসিসটা হচ্ছে এটা। এরপরে আমি যে থিসিসগুলো 19টা থিসিস লিখছেন তিনি এই প্রবন্ধে, কার্ল মার্কসের ফয়ারবাখ বিষয়ক 11 থিসিসের মতো এগুলো আর্ট বিষয়ক 19টা থিসিস এই প্রবন্ধের নাম। মানে my thesis neutralize a number of traditional concepts, সেটা কি, such as creativity and genius, eternal value and mystery, which used in an uncontrolled way, ব্র্যাকেটের মধ্যে বলছেন, and controlling them is difficult today. Used in an uncontrolled way, এগুলো অব্যবহার করতে উনি বলছেন না। কি হবে? Allow factual material to be manipulated in the interests of fascism. লেনিন রাইফেল স্টাইল এরা তখন কি করছিল? হিটলারের অরাতরি করতেছিল। আপনার সোয়াস্তিকা স্ট্যান্ডার্ডে, যে সোয়াস্তিকা এখানেও আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ওই স্কোয়ারে সৈনিকদের তারা ছিল। এইখানে এটা ভারতীয় আর্য ধর্মের সাথে জড়িত, ওখানকার ফ্যাসিজমের সাথে জড়িত।
ডিসএন্টাঙ্গল বলে কি হয়, এই জন্য বলছেন used in an uncontrolled way and controlling them is difficult today, they will allow factual material to be manipulated in the interest of fascism. সবিনয়ে এবং সবয়ে বলি রবীন্দ্রনাথ ঠাকুরকেও ব্যবহার করেছিলেন মুসলিনী ইনফ্যাকচুয়ালি, হ্যান্ডশেকের ছবিতে দেখাবেনি। তো এই জন্য বলছি, শেষ করলাম এই বাক্য, in what follows, এটা লাস্ট সেন্টেন্স, the concepts which are introduced into the theory of art differ from those now current in that they are completely useless for the purposes of fascism. On the other hand, they are useful for the formulation of revolutionary demands in the politics of art, Kunstpolitik. এখন আপনারা বলতে পারেন ওর আগে শেষ হয়ে গেছে, আমি শেষ হয়েছে বলি নাই। ডেভেলপমেন্টের টেন্ডেন্সি তাই নির্দেশ করে এবং তার থেকে পলিটিক্সের কারণে আবার ওর আগে পুনর্নির্মাণ করা যায়। যেমন নজরুল ইসলাম কোনোদিন পাকিস্তান সমর্থন করেননি, তিনি পাকিস্তান বলেছেন, কিন্তু পাকিস্তানে নজরুল ইসলামকে দেশের প্রধান কবি বানানো হয়েছিল। অর্থাৎ ইট ওয়াজ নো মোর ইন দ্য হ্যান্ডস অফ নজরুল ইসলাম। শিল্পকলা যে আসলে নজরুলের ব্যাপার নয়, এটা যে পলিটিক্সের ব্যাপার, সেটা আমাদের পূর্বাভাস। আপনারা নিশ্চয়ই অনেক প্রশ্ন করবেন, আক্রমণ করবেন, সেই জন্য আমি শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক সলিমুল্লাহ খানকে। আমরা একটু প্রশ্ন আশা করছি, কেউ কি এগিয়ে আসবেন? মন্তব্য? আমার নজরুল পাঠ যথারীতি আমার সমসাময়িকদের মধ্যে খুব সীমিত। কেন যেন মনে হয় ভদ্রলোক ওই ব্রিটিশ চিত্রশিল্পী টার্নারের মতো, ইমপ্রেশনিজম আসবে, মডার্নিজম আসবে, সেটাও ভাঙবে, কিউবিজম আসবে, সুরিয়ালিজম আসবে, জানতেন, জেনে নিজে লেখাটা নিজে লিখে গেছেন। টার্নারের ঝড়টা নজরুলের আমার বিক্রিয়তেও আছে, বিদ্রোহীতেও আছে, তুফানটাও আছে। আবার এগুলোকে ফ্রিজ করে রাখার মতন কল্পবিজ্ঞান যে আসবে নজরুল জানতেন। তবে আমি বহুদিন এসব থেকে বেরিয়ে গেছি। আমার কাছে নজরুল একজন সাধক, এমন এক কালোত্তীর্ণতাকে তিনি ছুঁতে পেরেছিলেন তার সেবা সঙ্গীতে। আমি ওইটুকুনি, কারণ আমার ওইটুকুতেই যথেষ্ট হয়ে যায় যে একটা মহাসময় মহাকালকে ছুঁতে পারে। ফলত আধুনিকতা অনাধুনিকতার দ্বন্দ্বে নজরুল আধুনিক কি অনাধুনিক, নজরুল কি, এটা বোধহয় আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো না। আমার কাছে তিনি শ্মশান বধূ, জল, রামপ্রসাদ সেন। আমার কাছে তিনি কালমের পায়ের তলায় আলোর নাচন দেখেন সাধক। এটা অনালোচিত থেকে যায়। নজরুল সম্পর্কে, তার শাক্ত পদ সম্পর্কে এই নৈরব্য একটা ভুল বাংলা, আমি বলতে ভালোবাসি, পলিটিক্যাল। যেভাবে নজরুলকে পাকিস্তানের প্রধান কবি করা হয়েছিল, সেভাবেই শক্তিসাধক নজরুলকে ভুলে থাকাটা আবহমানের কাছে পাপ, এটাই আমার মনে হয়। বোধহয় অতিরিক্ত বলে ফেলছি আমার নিজের বায়াস থেকে। নজরুলের কি বায়াস ছিল সেটা বলেননি, কারণ আমার কৈফিয়তটা আছে, নিজের বায়াসটা নেই। আর সত্যি সাধনা সম্পর্কে ভদ্রলোক গানগুলো লেখা ছাড়া আর কি করেছিলেন আমরা জানি না, কারণ তারপরে তার জীবনে নৈরব্য নেমে আসে। আজকে আধুনিকতা নিয়ে অনেক রকম প্রশ্ন হয়ে গেছে। মনে হয় না খুব বেশি টানাবাঞ্জা করা দরকার তিনি আধুনিকদের গুরু কি গুরু নন। আমার ব্যক্তিগত কাজে, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে নজরুল শক্তি সাধনা ট্র্যাডিশনকে ভবিষ্যতের দিকে এগিয়ে দেয় একজন মানুষ। একদম কনটেক্সট থেকে বেরিয়ে গিয়ে বললাম, এটার সঙ্গে মানে সালিম ভাইয়ের পেপারের কোনো সম্পর্ক হয়তো নেই, বা হয়তো আছে, আমি জানি না কিভাবে, কখন, কোন সিগনিফায়ার, কোন অক্ষর রস, অক্ষর র, অক্ষর বর্ণ কাজ করবে। দীর্ঘদিন ধরেই এই কথাটা মাথায় আছে, নজরুল বাংলা সাহিত্যে এক মূর্তিমান সমস্যা। একে যে কোথায় রাখবো, টার্নারকে রাখা নিয়েও খুব সমস্যা। আজকের আলোচনার শেষে ডক্টর সলিমুল্লাহ খান এবং ডক্টর অনির্বাণ মুখোপাধ্যায়ের আলোচনাতেও সেই সমস্যাটা উঠে। আমি একটা জায়গায় রেখে ফেলি আর কি, আমার সুবিধার জন্য না রাখলে আমি তো অনাধুনিক, আমার বড় অসুবিধা হয়। আর সত্যি কথা বলতে কি, যে টার্নারকে নিয়েও এই সমস্যা কিন্তু এখনো বহমান, তাকে কোথায় রাখবো। আমি বলি যে নজরুল যে সমস্যা, সেই সমস্যা অন্য কবিদের ক্ষেত্রে হয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই,
বদলিয়ার সাহেব মারা যাওয়ার আগে যে বইটা লিখেছিলেন, যেটা গতকাল আলোচিত হয়েছে, নজরুলের সমস্যাটা শুধু কবিতার ক্ষেত্রে নয়। আমি কবিতার কথাটা শুধু বলতে চাই না। এখানে যে সমাজতাত্ত্বিক আলোচনা হচ্ছে এবং সমাজতাত্ত্বিক আলোচনার পেছনে যে প্রচ্ছন্ন ধর্ম পরিচয় রয়েছে, যেটা অনুচ্চারিত, আমি সব মিলিয়ে কথা। না, আমি আপনার সাথে একমত। যেমন বিশ্বভারতী পত্রিকা কোয়ার্টারলি, যেটা ইংরেজিতে, সেটা 1960 সনে প্রবোধচন্দ্র সেন একটা প্রবন্ধ লিখেছেন। হেডলাইন কি? প্রথম প্রবন্ধ, লিডিং আর্টিকেল, নজরুল ইসলাম, মুসলিম পোয়েট অফ বেঙ্গল। এটা তো অনুচ্চারিত ব্যাপার নয়, এটা উচ্চারিতই। না, আমি আজকের কথা না, বলছি আর কি, সেই জন্য আমি তো সবকিছু আর বলতে পারি না। সময় তো 30 মিনিট দিয়েছিল আমাকে, বলছি এরপর 15 মিনিট আলোচনা হবে, সেটা আমরা অলরেডি খরচ করে ফেলেছি। আমি বলছি একই ধরনের সমস্যা অন্য কারণে। বদলিয়ার ওয়াজ এ ক্যাথলিক, ধরেন বদলিয়ারের এই সমস্যা, তার সমাজ তাকে প্রায় বাদই দিয়েছিল, মানে তিনি তো প্রায় নাকে পেয়ে মারা গেছেন। সেই কথাগুলি উনি একটা কবিতা লিখেছিলেন, অর আর অবসান নিয়ে। অর কথাটা ওয়াল্টার বেঞ্জামিন 70 বছর পরে তার কাছ থেকেই কেড়ে নিয়েছেন, আমি এটাই বলবো। উনি একটা কবিতা লিখছিলেন, কবিতার নাম হচ্ছে, আমি দেখেছিলি, পাহ দো অগেয়ল, মানে লস অফ এ হ্যালো, অরাহারান, এটা অরেওল শব্দটা উনি ব্যবহার করেছেন। সেটা গল্পটা কি? সেখানে অনেকটা মনে করেন এক ধরনের সমস্যা আছে, নজরুলের যে সমস্যা তারও সমস্যা। এই কবিতাটা তার জীবনকালের পরে, তার জীবনকালে তিনি পাঠিয়েছিলেন এক জায়গায়, বড় সাহিত্য পত্রিকায়, রিভিউ দ্য দোমদের মতো পত্রিকায়। তারা বলছে এটা ছাপা যাবে না। এটা কোন কবিতা দিয়ে? এটা ক্ষুদ্র কবিতা, রামপ্রসাদের গানের মতো। সেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। উনি বলছেন, টু Baudelaire the lyric poet with his hello is antiquated, অর্থাৎ অতীত হয়ে গেছে। In a prose piece entitled Path the Aureole, Loss of a Hello, which came to light at a late date, Baudelaire presents such a poet as a supernumerary. Kimon? When Baudelaire's literary remains were first examined, this piece was rejected as unsuitable for publication, quote unquote. Editor-রাও ছাপেন না এটা। কেন? To this day it has been neglected by Baudelaire scholars. ওই আপনার কথায় প্রবলেম। সেই কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি, ইংরেজি অনুবাদ একজনের। সেটা হচ্ছে, একদিন এক খারাপ জায়গায়, ধরেন এটার নাম ধরেন তামাগাছি বা লোহাগাছি, এরকম কোনো জায়গায় দেখা হয়েছে কবির সাথে, হঠাৎ করে আরেক কবির। এক তরুণ কবি গিয়ে দেখে কি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে। তো তার মধ্যে স্যার আপনি এখানে, ব্যাপারটা এরকম। What do I see, my dear fellow? You here? I find you in a place of ill repute, a man who sips quintessences, who consumes ambrosia. Really? I couldn't be more surprised. আপনি এখানে স্যার? তখন সে উত্তরে বলছে আমাদের বড় কবি, You know, my dear fellow, how afraid I am of horses and carriages. A short while ago, I was hurrying across the boulevard, and amid that churning chaos in which death comes galloping at you from all sides at once, I must have made an awkward movement, for the halo slipped off my head and fell into the mire of the macadam. I didn't have the courage to pick it up, and decided that it hurts less to lose one's insignia than to have one's bones broken. Furthermore, I said to myself, every cloud has a silver lining. Now I can go about incognito, do bad things, and indulge in vulgar behavior like ordinary mortals. So here I am, just like you. তুমিও যে খরিদ্দার, আমিও সেই খরিদ্দার, পল্টবিদে কি দুজনেরই দেখা হলো। তখন সে, আমি বলি কবিকে, but you ought to report the loss of your halo or inquire at the lost and found office. ওরা কোথায় গেল? আপনি একটা বিজ্ঞাপন দেন, ক্লাসিফাইড বিজ্ঞাপন দেন। তখন বলছে, I wouldn't dream of it. ও কথা আমি স্বপ্নেও ভাববো না। I like it here. You are the only person who has recognized me. Besides, dignity bores me. I'm bored. And it amuses me to think that some bad poet will pick it up, the halo, and straight away adorn himself with it. There is nothing I like better than to make someone else happy. Especially if the happy fellow is someone I can laugh at. Just picture Mr. X wearing it, or Mr. Y. Won't that be funny?
এই